আমি মালবিকা আজকে তোমাদের দুই প্রতিবেশী বন্ধুর ঘটনা বলবো। ছেলেমেয়েরা বড় হয়ে গেলে বাবা মার কথা কোনোভাবেই তারা মানতে চায় না, আর সেই না মানার জন্য বড়দের কথা আমাদের জীবনে কত খারাপ পরিস্থিতি হতে পারে সেই ঘটনাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দুই প্রতিবেশী বন্ধু তারা দিল্লিতে একটা ইন্টারভিউর জন্য যাবে, কিন্তু দুজনেই খুব নাস্তিক। তারা কিন্তু ভূতও মানে না, ভগবানও মানে না। তাদের বাড়ির লোকেরা এসব খুব বিশ্বাস করতো, যেরকম ধরো বিড়াল রাস্তা কাটা বা বেরোনোর সময় একটা হাঁচি পড়া বা কোনো কাচের জিনিস ভেঙে যাওয়া, এগুলো আমাদের বাড়িতে বড়রাও বারণ করে, এই বাধা পড়েছে বেরোস না, রাস্তায় কোনো বিপদ হতে পারে। বা বেরোনোর সময় কেউ হাঁচি দিলে বলে এই একটু বসে যা, রাস্তায় কিন্তু বিপদ হতে পারে। এগুলো কিন্তু একটা ইউনিভার্সের সাইন আমাদেরকে বিপদের থেকে সঠিক রাস্তায় চলার জন্য, কিন্তু আমরা এগুলো মানি না। আর ওই ছেলেরা আরোই মানতো না, তারা একদমই নাস্তিক ছিল। তো তারা যেরকম ইন্টারভিউতে দিতে যাবে দিল্লিতে, তাদের ট্রেনের টাইম হয়ে এসছে। বেরোনোর সময় তাদের রিক্সাটার সামনে দিয়ে একটা বিড়াল রাস্তা কেটে গেল। তখন দুই পরিবারের লোকজনই দাঁড়িয়ে আছে রিক্সার সামনে, কারণ তারা পাশাপাশি বাড়িতেই থাকতো, একই সাথে তারা বড় হয়েছে এবং একই সাথে দিল্লিতে জবের জন্য তারা ইন্টারভিউ দিতে যাচ্ছে। তো দুই প্রতিবেশীর বাড়ির থেকেই বড়রা বলল, এই বিড়াল রাস্তা কেটেছে, একটুখানি দাঁড়িয়ে যা। তখন তারা বলে উঠল, ধুর, রাখো তো তোমাদের এসব কথা, একটা কাজে যাচ্ছি, বিড়াল তো রাস্তা এদিক থেকে ওদিক হতেই পারে। এই বলতে না বলতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। তখন আবারও ওর মা কেঁদে উঠল, বলল, বাবারা এত দূরে যাবি, দেখ বৃষ্টি নামলো, মনে হয় কোনো একটা বাধা আসছে তোদের যাত্রাপথে। তখন ও মাকে বোঝালো, আরে মা, বৃষ্টি তো আবহাওয়ার পরিবর্তনে হতেই পারে, এসব নিয়ে তোমরা কেন এত ভাবছো, কিচ্ছু হবে না, ছাড়ো তো, এইসব কিছু হয় না, এত কুসংস্কার তোমরা মেনো না। এই বলে ওরা রিকশায় উঠে স্টেশনের দিকে চলে যায়। ভালোভাবে স্টেশনে পৌঁছেও যায় এবং যথাসময়ে ট্রেন ছিল, ওরা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে উঠে ওরা দিল্লি পৌঁছাবে। দিল্লি পৌঁছাতে ওদের 1.5 দিন মতো সময় লাগবে, মানে একটা গোটা রাত আর পরের হাফটা দিন। তো তখনকার দিনের কথা বলছি, প্রায় আজ থেকে অনেক বছর আগে। তখন সবার হাতে হাতে স্মার্টফোন ছিল না, ওই ছোট ছোট ফোন থাকতো সবার, কিপ্যাডওয়ালা। তো সেটা দিয়ে তো আর সময় কাটানো সম্ভব না, তখন মানুষ মানুষের সাথে গল্প করেই সময় কাটাতো। তো তারা ওরকম ট্রেনে উঠে নিজেদের সিটে বসে পড়েছে, রাত্রে ডিনারও করেছে, বাড়ির থেকে সবাই খাবার টাবার নিয়েই গেছিলো। খাওয়া দাওয়া করে ডিনার করে ওরা বসে বসে গল্প করছে। তখনও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি। যে ওরা বাড়ির বেরোনোর থেকে শুরু হয়েছিল তখনও পর্যন্ত বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। এবার ওদের সামনের সিটে কয়েকটা লোক, কতগুলো বাচ্চা মহিলা, মানে একটা পরিবার দেখে বোঝা যাচ্ছে তারা ওদের সামনের সিটে ছিল। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে, ওদের গ্রামে এরকম ভূতের উপদ্রব হতো, একটা গাছ নাকি মানুষ খেয়ে নিত, এরকম নানা রকম ভয়ঙ্কর আলোচনা করছে। এবার ওই দুই বন্ধুর মধ্যে একজন বলে উঠল, আরে আঙ্কেল, এসব ভূতের আলোচনা করছেন, বাচ্চারা তো ভয় পেয়ে যাবে। বলে, না না বাবা, ওরা ভয় পাবে না, ওরা ছোট থেকেই এসব দেখেই বড় হয়েছে, ওরা জানে আমাদের গ্রামে এগুলো রোজকার ঘটনা, এরকম ঘটনা আমাদের গ্রামে হয়েই থাকে। এই শুনে ছেলেটি খুব হাসতে শুরু করে, হেসে হেসে বলছে যে এখনকার দিনেও আপনারা এসব মানেন, এসব হয় কখনো? কুসংস্কারাচ্ছন্ন হয়ে আছেন গ্রামের মানুষ, একটু তো শহরের চিন্তা ভাবনায় নিজেদেরকে পরিবর্তন করুন। তখন বয়স্ক লোকটা বলল, আরে বাবা, তোমরা বিশ্বাস করো না, কিন্তু এগুলো সত্যিই হয়, আমাদের গ্রামে প্রত্যেকেই জানে, প্রত্যেকেই এটা কিছু না কিছু উপলব্ধি করেছে।
যে এরকম ঘটনা প্রত্যেকেই ফিল করেছে আমাদের গ্রামে, এটা নতুন কিছু নয়, বাচ্চারাও সব জানে। এই কথাতে ওদের মধ্যে একটা তর্ক বেঁধে গেল। বলল, ছাড়ুন তো মশাই, আপনি এরকম কথা বলছেন, এরকম কখনো হতে পারে? কখনো একটা গাছ বাড়ির সামনে থাকছে, তা সে মানুষ খেয়ে নিচ্ছে, এরকম কখনো হয় নাকি? যত সব আজগুবি। তখন ওখানে বয়স্ক মানুষ পাশে আরেকজন ছিল, তখন সে বলে উঠল, আরে বাবা, তোমরা এইসব বিশ্বাস করো না, কিন্তু এইসব সত্যিই ঘটে। ঠিক আছে, তোমাদের যখন ভালো লাগছে না, আমি হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে, আমরা আর এসব আলোচনা করব না। তখন ছেলেগুলো বলে, না না, আপনারা আলোচনা করছেন ঠিক আছে, কিন্তু পাশে তো কার ভালো নাই লাগতে পারে এসব আলোচনা। তখন পাশের থেকে আরেকজন বলে উঠল, আরে ভালো লাগছে না তোমরা শুনো না, তোমরা কেন গায়ে পড়ে ওনাদের সাথে ঝগড়া করছো? দুটো বাচ্চা বাচ্চা ছেলে, যে কারণেই যাচ্ছ, এত বয়স্ক মানুষ, ওরা তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছে, বলছে আর এইরকম কথা আর ওনারা বলবে না, কিন্তু তোমরা গায়ে পড়ে ঝগড়া করেই যাচ্ছ। আজকালকার মডার্ন ছেলে মেয়ে, তোমরা ভূত প্রেত বিশ্বাস করো না, কত কিছুই ঘটনাই ঘটে। ট্রেনে যাত্রা করতে গেলে, প্ল্যাটফর্মে, ট্রেনে, এরকম অনেক আকস্মিক ঘটনা ঘটেই থাকে। তোমরা বিশ্বাস করো না বলে কি কোনো কিছু হয় না? ভগবানকে কেউ যেমন চোখে দেখেনি, কিন্তু আমরা যখন ভগবানে বিশ্বাস করি, ভূতকেও তো কেউ চোখে দেখেনি, কিন্তু তার প্রেজেন্স তো সে ফিল করায় কোনো না কোনোভাবে। তখন ওরা আবার রেগে যায়, বলে, আচ্ছা আপনিও দেখছি তাহলে এনাদেরই দলে। বলছে, আরে দলাদলির কি আছে, তোমরা এতটাই বাজে ব্যবহার করছো ওনাদের সাথে, ওরা বলছে তো হাত জোর করে যে আর এইসব গল্প ওনারা করবে না, তাহলে তোমরা চুপচাপ বসো। বলছে, ঠিক আছে। এবার পাশের থেকে আরেকজন বলছে, আরে বাচ্চা ছেলে মেয়ে, ছাড়, এদের কি আর বোঝানো যায়, এরা বুঝবে না, যখন নিজেদের সঙ্গে কিছু ঘটবে তখন এরা ফিল করতে পারবে যে আসলে প্রত্যেকটা ঘটনাই সত্যি। বলছে, তাই নাকি? বলছে যে হ্যাঁ, প্রতিটা ঘটনাই সত্যি, যখন তোমাদের সাথে ঘটবে তখন তোমরা বুঝতে পারবে। এই বলে আবার যে যার সিটে বসে পড়ে। কি করবে, বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, জানলা দিয়ে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, খুব ভালো পরিবেশ, খুব ভালো লাগছে ওদের। ট্রেনের যাত্রাটাও সুন্দরই লাগছে। এবার যেতে যেতে ট্রেনটা একটা টানেলের মধ্যে দিয়ে যায়, কিছুক্ষণ, হয়তো ওই 3 মিনিটের মতন একটা টানেল পড়ে, গুহার মতো, সেখান দিয়ে ট্রেনটা পাস করার পরে তখন যখন ওই টানেলটা দিয়ে পাস করলো, তখন পুরো চারদিকটা অন্ধকার হয়ে গেল, কিছুটাই দেখা গেল না। তারপরে আবার 3 মিনিট পরে সব লাইট টাইট চলে এলো। তখন দুজনের মধ্যে এক বন্ধু বলছে, চল একটু টয়লেটে যাই, টয়লেট করে এসে ঘুমিয়ে পড়বো, কি করব আর এত রাত জেগে থেকে। বললো, ঠিক আছে চল। আর টয়লেটে যখন গেছে, টয়লেটে আসার পরের থেকে ওদের দুজনের মুখে বিশাল হাসি, দুজনে খুব হাসছে নিজেদের মধ্যে। তখন পাশ থেকে এক ভদ্রলোক বলছে, বাবা, এতক্ষণ তো খুব রাগারাগি করছিলে, হঠাৎ টয়লেট থেকে আসার পরে এত উৎফুল্ল তোমাদের, কি ব্যাপার, কি ঘটলো টয়লেটে? তখন ওদের মধ্যে একজন বলে, আরে একটা মানি ব্যাগ পেলাম, টাকা ভর্তি মানি ব্যাগ। বলছে, তা টাকা ভর্তি মানি ব্যাগ পেলে কার খোঁজ করো, ভিতরে নাম ঠাম নিশ্চয়ই আছে, কেউ হয়তো টয়লেটে যেতে গিয়ে ফেলে দিয়েছে, পড়ে গেছে কারোর কাছ থেকে। বলছে, আরে না না, পড়ে গেলে তো কেউ খোঁজ করবে, ঠিক আছে, আর ভিতরে কোনো নামও নেই, যদি কেউ খোঁজ করতে আসে দিয়ে দেবো, আপাতত আমাদের কাছেই থাক। এই বলে ওরা ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে গেছে, সকালে উঠে পর্যন্ত কেউ মানিব্যাগের কোনো খোঁজও করতে আসেনি। ওদের দুজনের খুবই আনন্দ, অল্প বয়সী ছেলে, হাতে টাকা পেলে যা হয়, বিশাল নাকি অনেক টাকা ছিল ওর মধ্যে, দুজনে বেশ ভাগাভাগি করে টাকা নিয়ে নেয় এবং সারাদিন ওই টাকা দিয়ে খুবই খাওয়া দাওয়া করতে থাকে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, চিপস খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে, চা খাচ্ছে, আর খুবই আনন্দ পাচ্ছে যে একটা বেশ হঠাৎ করে উপরি পাওনা টাকা পাওয়া। তারপরে পাশের থেকে সেই ভদ্রলোকই বলছে, দেখো তোমরা ছোট মানুষ, কিছু মনে করো না, এরকমভাবে কিছু পেলে কিন্তু সেগুলো ব্যবহার করতে নেই,
কোনো জলাশয়ের পাশে ফেলে দাও, তোমরা এখনো বুঝতে পারছো না, টানেলটা ক্রস করার পরেই তোমরা ওই মানি ব্যাগটা পেলে, তোমরা কিন্তু ওই মানি ব্যাগের টাকাগুলো দিয়ে খাওয়া দাওয়া করছো, এটা ঠিক না। একটা জলাশয় দেখে ওটা ফেলে দাও, অথবা কোনো গরিব মানুষকে দাও যার এটা খুব প্রয়োজন। তখন ওরা দুজনে আবার রেগে যায়, বলছে আপনাদের কি আর এই কথা ছাড়া আর কোনো কথা নেই? যেখানেই দেখছেন শুধু ভূতেরই খোঁজ করছেন, টাকা তো পেতেই পারি, ভূত এসে টাকা দিয়ে গেছে, ভূত কি মানি ব্যাগ ইউজ করে? যত সব আজগুবি কথাবার্তা। এই বলে ওরা আর কোনো কথা ওই ভদ্রলোকেরকে পাত্তাও দেয়নি, ওরা নিজেরা খাওয়া দাওয়া করছে। হঠাৎ সন্ধে ঠিক নয়, বিকেলের দিক থেকে ওদের মধ্যে এক বন্ধুর শরীরটা খুব খারাপ হতে শুরু করে। তখন ও বলছে যে আরে দেখ আমার শরীরটা এত খারাপ লাগছে, কি ওনারা বললো এরকম মানি ব্যাগ নিতে নেই, চল আমরা মানি ব্যাগগুলো জলাশয়ে ফেলে দিই, যদি কিছু ঘটে। বলছে আরে ছাড় তো, তুইও এসব বোকা বোকা কথা বলছিস, সারাদিন ধরে অনেক উল্টোপাল্টা খাবার খেয়েছি, তাই জন্য হয়তো শরীর খারাপ লাগছে। তখন ও আরেকজন যার শরীরটা খারাপ লাগছিল, ওর কথা না শুনে বাকি যেটুকু টাকা ছিল ওর মধ্যে, ওই সব টাকাগুলো সমেত ওই মানি ব্যাগটা একটা জলাশয়ে, ট্রেন চলাকালীনই একটা জলাশয় মতো দেখে সেখানে ছুঁড়ে ফেলে দেয়। তারপর থেকে ওর শরীরটা মোটামুটি ও একটু সুস্থ বোধ করে। কিন্তু যে টাকাটা ফেলেনি, যে বেশি একটুখানি রাগারাগি করছিল, তার শরীরটা কিন্তু খারাপই হতে শুরু করে। এবং ওরা যখন পরে দিল্লি স্টেশনে নামে, তখন ওর শরীরটা বেশ খারাপ লাগছে। তখন ও নামলো দুজনেই স্টেশনে। নাবার সময় দেখলো স্টেশনে প্রচণ্ড ভিড়, কিন্তু 5-10 মিনিটের মধ্যেই দেখছে পুরো স্টেশন যেন ফাঁকা ধুধু করছে। ওরা দুজন ছাড়া আর একটা ঝালমুড়িওয়ালা বয়স্ক মানুষ নিয়ে ঝালমুড়ি বসে আছে, তাছাড়া দেখছে পুরো স্টেশনে আর কোনো লোক নেই। আর তখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। ওরা যে সেই বাড়ি থেকে বৃষ্টি মাথায় করে বেরিয়েছিল, দিল্লি ওরা পৌঁছে গেল, একটা অন্য শহর থেকে অন্য শহরে চলে আসলো, কিন্তু বৃষ্টির কিন্তু থামার কোনো নামই নেই। এবার ওরা নেবে ভাবছে আরে দিল্লির মতন একটা স্টেশন এরকম ফাঁকা কি করে হতে পারে? তার মধ্যে একটা ছেলে বলল, আরে দেখ ওপারে একটা বয়স্ক ভদ্র মহিলা আর একটা বয়স্ক ভদ্রলোক, ভদ্রলোকের পায়ে মনে হয় কোনো প্রবলেম, ওনারা ওরকম বৃষ্টিতে ভিজছে কেন? ওরা তো শেডের নিচে এসেও বসতে পারে, আর আমাদেরকেই দেখ কেমনভাবে দেখছে। তখন আরেকটা বন্ধু বলল, কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, তুই আবার আমাকে ভয় দেখাচ্ছিস, তুই আবার বাজে বকছিস। দেখ আমি কিন্তু ভয় পাই না, আমি জানি ভালো করে, তুই আমায় ভয় দেখাচ্ছিস। বলছে আরে না না সত্যি রে, দেখ আমি দেখতে পাচ্ছি, আর ওরা তোর দিকেই এগিয়ে আসছে, ছাড় তো চল। এই বলতে বলতে তখন পাশে বন্ধু বলে, আরে ওরা খুব কাছে চলে এসছে। এই বলে একটা জোরে একটা দমকা হাওয়া মতো আসে, ও চোখটা বন্ধ করে দেয়। তারপরে যখন চোখটা খোলে তখন আর কাউকে দেখতে পায় না। বললে ঠিক আছে চল। এবার ওরা স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সা ধরে, রিক্সাওয়ালাকে বলে যে একটু সস্তার হোটেলে নিয়ে চলো তো, আমাদের বেশি বড় হোটেলের দরকার নেই, ধর্মশালা টাইপের বা একটু সস্তা হোটেলে নিয়ে চলো, আমাদের একটা ঘর দরকার, আমাদের কালকে ইন্টারভিউ আছে। তো রিক্সাওয়ালা নিয়ে যায়। ওরা প্রচুর ঘুরতে থাকে, প্রচুর হোটেল ধর্মশালা সব জায়গায় ঘুরতে থাকে, কিন্তু অদ্ভুতভাবে কোথাও কোনো রুম পাচ্ছে না। এটা কি সম্ভব যে এত জায়গায় রুম দেখছে, একটা জায়গাতেও রুম খালি নেই? এবার রিক্সাওয়ালা বলছে আপনারা নামুন তো, আমার আর ভালো লাগছে না বাবা, আপনাদের নিয়ে সেই ঘুরেই যাচ্ছি, আপনাদের কপালে কোনো ঘরই জুটলো না, আমারও শরীরটা খুব খারাপ লাগছে, আমি আর টানতে পাচ্ছি না, কি জানি আপনারা দুটো মানুষ, কিন্তু রিক্সাটা এত ভারী হলো কি করে? এত ভারী রিক্সায় টানা যায়? তখন ওরা বললো যে না না, একটা ঘর না পেলে আপনারা কি করে, আপনি আমাদেরকে ছেড়ে দিয়ে যাবেন, একটা ঘর না পেলে কি আমরা মাঝ রাস্তায় থাকবো? বলছে আরে ধুর, তোমরা নামো তো, আমার শরীর খুব খারাপ লাগছে, আমি আর রিক্সা টানতে পারছি না, এত ভারী রিক্সা টানা যায়?
আমি পুরো ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। দুটো রোগা রোগা ছেলে উঠেছো, মনে হচ্ছে যেন 100 জনের রিক্সা আমি টানছি। আমি আর টানতে পারছি না, তোমরা আমার ভাড়া মিটিয়ে দাও, যাও তো যাও, কোথায় যাবে তোমরা, পায়ে হেঁটে যাও, অন্য রিক্সা ধরো, আমি আর নিয়ে যেতে পারবো না। এই বলে রিক্সাওয়ালা ওদেরকে ঘরে রিক্সার থেকে নামিয়ে দেয়। এবারে ওরা ভাড়া দিয়ে দেয়। এবার অচেনা জায়গা, কি করবে কিছু বুঝতে পারছে না, বৃষ্টি তখনও পড়ে যাচ্ছে, কোথাও ঘর পেল না। রিক্সাওয়ালাও তো টাকা নিয়ে গজগজ গজগজ করতে করতে চলে গেল। হ্যাঁ, কাদের তুলেছি, এই সেই বলতে বলতে চলে গেল। রিক্সা থেকে নামার পরে পাশের বন্ধুটা আবার বলছে, দেখ দেখ, সেই যে স্টেশনে ভদ্রমহিলা আর ওই ভদ্রলোককে দেখেছিলাম বসে থাকতে, সেই দেখ দূরে ওই ক্ষেতের পাশে বসে আছে। বলছে, তুই আবার আমাকে এইসব উল্টোপাল্টা কথা বলছিস, তোকে বারণ করছি না? তোর মনে হয় ওই সারাদিন ঘুরে ঘুরে মাথাটাই খারাপ হয়ে গেছে। চল দেখি কোনো চায়ের দোকান টোকান পেলে একটু বসি, একটু চাটা খাই, তারপরে চিন্তা করব কি করা যায়। এই বলে ওরা হাঁটতে শুরু করে। ফাঁকা রাস্তা, দিল্লিতে ওরা নতুন এসছে, কোনো জায়গা চেনে না। আর তখনকার দিনে স্মার্টফোনও নেই যে পকেট থেকে বার করে কিছু সার্চ করবে যে ওরা কোন রাস্তায় আছে, কিছুই বুঝতে পারছে না। দেখছে দুধারে কীরকম ক্ষেত, বড় বড় গাছ, তার মাঝ রাস্তা দিয়ে ওরা হেঁটে যাচ্ছে। পাশে কোনো বাড়িঘরও দেখতে পাচ্ছে না, কোনো দোকানও দেখতে পাচ্ছে না যে কোথাও কাউকে জিজ্ঞাসা করবে। এই বলে ওরা হাঁটছে হাঁটছে, তখন দূরে দেখতে পাচ্ছে যে একটা গুমটি দোকান। তো ভাবছে যে বাবা, একটা দোকান অন্তত দেখতে পেলাম, চারিদিক তো মনে হচ্ছে লোকালয় শূন্য, এ কোথায় এসে পড়লাম রে বাবা। তো যাই হোক, ওই গুমটি দোকানটা গিয়ে দেখে যে একজন ভদ্রলোক চা বানাচ্ছে। ওদেরকে দেখে বলে, আরে আসো আসো, কি খাবে, চা খাবে, কিছু টিফিন টিফিন বানাবো? তখন বলে যে হ্যাঁ আঙ্কেল, একটু চা খাবো, দুজনের চা দিন। আর কি পাওয়া যাবে খাবারে? তখন বলছে ডিম টোস্ট পাওয়া যাবে, পরোটা পাওয়া যাবে, কি করে দেবো বলো? বলছে ঠিক আছে, চিন্তা করে বলছি, আগে একটু চা খাই, খুব মাথা যন্ত্রণা করছে, কোথাও একটা রুম পাচ্ছি না, এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছি। এই বলতে বলতে ওরা যখন বসে আছে আর ওই ভদ্রলোক চা বানাচ্ছে, ওই ভদ্রলোকের ফ্যামিলি মনে হয় ওই চায়ের দোকানের পিছনেই থাকতো। তখন একটা বয়স্ক ভদ্রমহিলা বেরিয়ে আসে, মনে হচ্ছে ওনার মা, যে চা বানাচ্ছিল তার মা। বলছে, এ কি, এরা কারা, কাদের জন্য চা বানাচ্ছিস তোরা? তুই কাদের জন্য চা বানাচ্ছিস, এরা কারা? তখন বলছে, আরে মা, এরা গ্রাহক, চা খাবে, দেখো টিফিনও খাবে বলছে, তুমি কেন এরকম বলছো? বলছে, শিগগিরই বিদায় করে দের, না না কোনো চা নেই, যাও 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 তোমরা যাও। তখন বলছে, আরে আন্টি কি হয়েছে, আমরা একটু চা খাবো, কেন এরকম বলছেন, আমরা কি করেছি? বলছে, ওই যে তোমার সাথে ওই বন্ধু বসে আছে, ও কি একা আছে নাকি, ওর সাথে তো আরও দুজন আছে। তখন ওই ছেলেটা বলছে, আরও দুজন? বলছে, দেখো তো ওই দূরে দাঁড়িয়ে আছে। তখন ও আবার যখন ঘুরে দেখলো, সেই ভদ্রমহিলা আর ওই ভদ্রলোককে দেখতে পেল। তখন বন্ধুটা বলছে যে, হ্যাঁ আন্টি, একে তো আমি সেই ট্রেন থেকে নেমে থেকে দেখে যাচ্ছি, এই ভদ্রমহিলার ভদ্রলোককে রিক্সার থেকে নামার পরেও দেখলাম, ওকে বলছি, ও কিন্তু বুঝতেই পারছে না, ও কাউকে তো দেখতে পাচ্ছে না, আপনি দেখতে পাচ্ছেন? বলছে, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। ও মানুষ নাকি, ও তো ডাইনি, তোমরা কোথা থেকে এসছো? ওর পিছনে তো ডাইনি পড়েছে, ওকে ডাইনিতে ভর করেছে। না না, চা টা হবে না, যাও এখান থেকে যাও তোমরা। তখন বলছে যে, আন্টি কিছু মনে করবেন না, একটু বসতে দিন, কি করব। এই কথোপকথন হতে হতে ভিতর থেকে একটা ছোটো বাচ্চা বেরিয়ে এসছে। যেই বাচ্চাটা বেরিয়ে এসছে, তখন যেই বন্ধুটা মানে বেশি রাগারাগি করছিল যে কিছু দেখতে পাচ্ছে না, ও হঠাৎ তেড়ে গেছে বাচ্চাটার দিকে। তখনই ওই বয়স্ক ভদ্রমহিলা তাকে হাতটা ধরে বলল, বস, এখানে চুপ করে বস, একদম এগাবি না, এক পাও এগাবি না বলে দিলাম, কিন্তু খবরদার বাচ্চাটার দিকে এগিয়ে যাবি না। ও যেন কেমন একটা হতবম্বের মতো চেয়ারের ওপরে বসে পড়ল। বসে পড়ে বলছে, তুই আমায় চিনতে পেরে গেছিস, তুই আমায় চিনতে পেরে গেছিস? আমি কত দূর থেকে ওর সাথে আসছি জানিস তুই?
আমি কত দূর থেকে ওর সাথে আসছি। পাশে যে বন্ধুটা বসেছিল ও তো মানে ভয়ে থরথর করে কাঁপছে। ও বলছে যে বাবারে, ওর ভয়েস তো পুরো ওর নিজের ভয়েস না, এটা কার গলা, এটা মেয়েলি কণ্ঠে বলছে যে আমি তো অনেক দূর থেকে আসছি, তুই আমায় চিনতে পেরে গেছিস। তখন ওই বয়স্ক ভদ্রমহিলা বলছে, তোমরা রাস্তাঘাটে কিছু কুড়িয়ে পেয়েছিলে, সেইখান থেকেই এই রকম তোমাদের সাথে ঘটছে, তাই না? তখন ওই বন্ধুটা বলল যে হ্যাঁ, একটা ট্রেনের মধ্যে পার্স কুড়িয়ে পেয়েছিলাম, সেখানে অনেকগুলো পয়সা ছিল, তো কেউ যখন ওই পার্সটা দাবি করতে আসেনি, আমরা পয়সাগুলো রেখে দিয়েছি, সেগুলো দিয়ে বেশ খাওয়া দাওয়া করেছি। কিন্তু আমি কিন্তু পরে একজন বলাতে আমি পার্সটা জলাশয়ের কাছে ফেলে দিয়েছি, কিন্তু ও ফেলে দেয়নি। বলছে যে হ্যাঁ, আমি ঠিকই বুঝতে পেরেছি, ও তোমাদের সাথেই কিন্তু চলে এসছে, তুমি ফেলে দিয়েছো তাই জন্য তোমার ওপরে হাবি হয়নি, কিন্তু ও যেহেতু কোনো কিছু মানছে না, ওর ওপরে হাবি হয়েছে। এই বলে ও হঠাৎ করে ওই বয়স্ক ভদ্রমহিলা ভিতর থেকে একটা লাল রঙের কিছু সুতো বা মাদুলি টাইপের নিয়ে এসে ওর দুটো বুড়ো আঙ্গুলকে বেঁধে দিল, দিয়ে বলল যে আমি আপাতত এইটুকু বেঁধে দিলাম, তোমরা এই পথ দিয়েই সোজা হেঁটে চলে যাও, একটা মন্দির পাবে, মন্দিরে পুরোহিত থাকবে, পুরোহিতকে পুরো ঘটনাটা বললে উনি যা করার ব্যবস্থা করে দেবেন। তো ঠিক আছে বলে ওদের তো চাটা খাওয়া মাথায়, কিছুই তো হলো না, ও তো ওরকম করে যাচ্ছে কিছুক্ষণের জন্য, হয়তো যারা এরকম ভর করেছিল কিছুক্ষণের জন্য হয়তো ওর গা থেকে ছেড়েছিল, সেই সময় ওর বুড়ো আঙ্গুল দুটো কিভাবে একটা মাদুলি মতন সুতো দিয়ে বেঁধে দিল, এবং ওকে নিয়ে আরেকটা বন্ধু আস্তে আস্তে ওই দোকান থেকে বেরিয়ে সোজা রাস্তায় হাঁটতে থাকলো। মিনিট 15-20 হাঁটার পরে একটা বিশাল বড় মন্দির দেখতে পেল। সেই মন্দিরে গিয়ে ওরা পৌঁছাতেই গিয়ে দেখছে যে পুরোহিত তখন আছেন। তখন ও পুরোহিতকে গিয়ে পুরো ঘটনাটা বলল যে এই ব্যাপার, আমরা এরকম ট্রেনের টাকা পেয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়ার পরে এইরকম অবস্থা, আমি তো টাকাটা ফেলে দিয়েছি জলাশয়, কিন্তু ও ফেলেনি, তারপর থেকেই এরকম দুটো মানুষকে আমরা দেখতে পাচ্ছি, ভদ্রমহিলা একটা ভদ্রলোক। তখন পুরোহিত পুরো দেখে টেখে বলল যে দুজনকে দেখছো, ওর সাথে তো 16 জন এসছে, 16 জন। তোমরা যেই ট্রেনে ছিলে, যেই টার্নিং ক্রস করার পরে তোমরা ওই মানি ব্যাগ পেয়েছিলে, ওই ট্রেনটা কোনো একটা সময় ট্রেন দুর্ঘটনায় কিছু ঘটেছিল ওই ট্রেনটাতে, ওই ট্রেনটাকেই পরে আবার সারাই করে আবার চালানো হয়েছে রুটে, ওই টানেলের ওখানেই কোনো দুর্ঘটনা ঘটেছিল, তখনই তোমরা ওই মানি ব্যাগটা পেয়েছিলে, এবং ওই যেহেতু ওই পয়সা তোমরা ইউজ করেছো, খাওয়া দাওয়া করেছো, তো ওর সাথে 16 জন চলে এসেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি যা যা করার করে দিচ্ছি, ও সুস্থ হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর ওই পুরোহিত মশাই সব পুজো টুজো করার পরে বলল যে এবারও ঠিক আছে, আর কোনো ব্যাপার নেই, তোমরা কোন হোটেলে রয়েছো? বলছে যে পুরোহিত বাবু, আমরা তো কোনো মানে হোটেলে পাইনি, আমরা পুরো রাস্তাটা ঘুরছিলাম, তখন ঘুরতে ঘুরতে একটা গুমটিতে গিয়ে দেখতে পেলাম যে এরকম চায়ের দোকান, সেখানেই উনি ভদ্রমহিলা দেখে আমাদেরকে বলল ওকে এরকম এরকম ডাইনি ধরেছে, সোজা মন্দিরে নিয়ে যাও, উনি আমাদের হেল্প করলেন। বলে কোন গুমটি? বলছে এই আপনার মন্দিরের থেকে 15-20 মিনিট আগে। বলছে ওখানে তো কোনো গুমটি নেই, তো ফাঁকা রাস্তা, যাও, বিশ্বাস না হলে গিয়ে দেখে আসো। তখন ও গিয়ে আবার দেখে আসে ওই রাস্তা চেক করে, সত্যি তো ওখানে তো কোনো গুমটি দোকান নেই। তাহলে তারা কারা সেদিনকে ওকে হেল্প করেছিল? এই প্রশ্নের কিন্তু উত্তর আজও খুঁজে পায়নি যে সেদিনকে ওকে কে হেল্প করেছিল ওদেরকে। তাহলে আমরা ধরে নিতে পারি যেমন খারাপ জিনিসও আছে, কিছু ভালো জিনিসও থাকে আমাদের হেল্প করার জন্য, আমাদের আশেপাশে কিছু এঞ্জেল, কিছু অ্যানসেস্টার, কিছু আমাদের স্পিরিট গাইড, কিছু বাবা মার আশীর্বাদে, কিছু আমাদের পূর্বপুরুষেরা থাকে আমাদের পাশে পাশে সবসময়, যারা বিপদে পড়লে হেল্প করে। খারাপের সাথে ভালোও আছে, দিন রাত যেমন আছে, খারাপ ভালো আছে। তো সেই দিনকে ওদেরকে কে হেল্প করেছিল ওরা কিন্তু জানে না, কারণ সেইখানে কোনো দোকানই ছিল না, কিন্তু ওরা ওই দোকানের থেকেই এই উপকারটা পেয়েছিল।
হলে কিন্তু ওদের সাথে কী ঘটতো ওরা জানে। তো যাই হোক, ওদের তো ইন্টারভিউ আর দেওয়াও হলো না, চাকরিও আর সেই সময় আর পেল না। তারপরে সে বন্ধুকে নিয়ে আবার পরের দিন ওদের রিজার্ভেশন ছিল ওই ট্রেন করাই, কারণ জানে যে সেদিনকে ইন্টারভিউ দেবে, পরের দিন রিজার্ভেশন ট্রেনেই ফিরে যাবে। কিন্তু সারাদিন তো ওদের ওই ঘর খুঁজতে আর ওকে মন্দিরে নিয়ে গিয়ে এসবেতেই সেই দিন কেটে গেল। রাত্রে ওরা ওই মন্দিরেই ছিল, মন্দিরের সাথেই কোনো ধর্মশালা টালা ছিল, সেইখানেই ওরা ছিল, ওখানেই খাওয়া দাওয়া করে এবং পরের দিন ওখান থেকেই ওরা ট্রেন ধরে বাড়ি ফিরে আসে। তো বন্ধুরা, এটা আমাদের কাছে অনেকটা শিক্ষণীয় ব্যাপার যে রাস্তাঘাটে কিছু পড়ে থাকলে তোলা উচিত না। এগুলো আমাদের বাচ্চাদের আমরা যদি এখন থেকেই শেখাতে পারি যে কোনো কিছু লোভে পড়ে কিছু তুলে ফেললে সেটা পরবর্তীতে তার খারাপ এফেক্ট হতে পারে। তো এটাই সেই জলজ্যান্ত প্রমাণ। তোমাদের ঘটনাটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। বন্ধুরা, তোমাদের ওপরে একটু অভিযোগ যে তোমরা প্লিজ কমেন্ট করো, একটু লাইক করো, হাত জোর করে অনুরোধ করছি, তোমরা একটা করে লাইক করে দিও। খুব উৎসাহ পাই তোমাদের জন্য, নতুন নতুন গল্প কালেক্ট করার একটা উৎসাহ আসে লাইক করলে, একটু কমেন্ট করলে যে কেমন লাগছে তোমাদের। তোমাদের মূল্যবান মতামত জানা খুবই জরুরি আমাদের কাছে হয়ে যায় যে তোমাদের ভালো লাগছে তো আরও গল্পগুলো। আর এই বলেই শেষ করবো, সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এইখানেই, টাটা।